দেখলাম আমাদের মরার টেবিলের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। প্রথমটা মনে হলো হাসপাতালের কোনো নার্স অথবা উঁচু ক্লাসের কোনো ছাত্রীটাত্রী হবেন, কিন্তু যেরকমভাবে নিচু হয়ে তিনি এক মনে আমার মরাটাকে পরীক্ষা করছিলেন তাতে কেমন যেন একটু আশ্চর্য লাগলো। এমনভাবে মরাটার মধ্যে দেখবার কি আছে? আমি আস্তে আস্তে এগিয়ে গেলুম। মহিলাটি আমায় দেখতে পাননি। যখন খুব কাছে এসেছি তখন হঠাৎ আমার উপস্থিতি অনুভব করে একটু চমকে উঠে সরে গেলেন। আমি দেখলুম তার মুখে যেন একটা অপরিসীম ক্লান্তি এবং দুঃখের ছায়া। এরকম একটা মুখ দেখব বলে আশা করিনি। হঠাৎ তাই কিছু বলতে পারলুম না। আমি কথা বলবার আগেই মহিলাটি মুখ খুললেন, বললেন, আপনারই লটে বুঝি এই সবটি পড়েছে? হ্যাঁ, কেন বলুন তো? আপনাকে একটি অনুরোধ করছি, এই মরা আপনি কাটবেন না। কোথায় যেন একটা ভুল হয়েছে। এটা বেওয়ারিশ লাশ নয়, এ আমারই এক আত্মীয়ার দেহ। কি করে এখানে এলো বুঝতে পারছি না। আমি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এই লাশ এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করব। তার আগে আপনাকে অনুরোধ, এর গায়ে হাত দেবেন না। এই বলেই মহিলা ব্যস্ত হয়ে দ্রুত পদে ঘর পার হয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন, বোধহয় কর্তৃপক্ষেরই উদ্দেশ্যে। যন্ত্রের বাক্স হাতে স্তব্ধ হয়ে আমি খানিকক্ষণ বসে রইলুম। তারপর হতাশ মনে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলুম। বেরিয়ে দেখি শীতের আকাশ কালো করে মেঘ জমেছে, একটা ভিজে হাওয়া বইতে শুরু করেছে। এটি একটি কাল্পনিক গল্প, বাস্তবে এর সাথে মিল নিতান্তই আকস্মিক এবং কাকতালীয়। নমস্কার, আমি লোকনাথ। গল্প অ্যান্ড কোং চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বিভিন্ন সাথের গল্প, প্রবন্ধ, উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের গল্প মোহনলাল গঙ্গোপাধ্যায়ের লেখা মরা কাটার ভয়ে। গল্পের সূত্রধার এবং বিভিন্ন চরিত্রে আমি লোকনাথ। ডাক্তারি কলেজে পড়তে পড়তে কেন যে আমি হঠাৎ ডাক্তারি পড়া ছেড়ে দিলুম তার আসল কারণটা কেউ জানে না, কাউকেই আমি বলিনি। তখন বলবার আমার কোনো উপায় ছিল না, বললেও হয়তো কেউ বিশ্বাস করতেন না। গুরুজনেরা জানেন মরা কাটবার ভয়ে ডাক্তারি পড়া আমি ছেড়ে দিয়েছি। পাড়াপড়শিদের ধারণা হয়েছিল আমি অকর্মণ্য, ফাঁকিবাজ, সেইটাই আসল কারণ। অন্তরঙ্গ বন্ধুরা কোনো কারণই খুঁজে পেতেন না কেন ডাক্তার হবার এমন একটা সুযোগ আমি অবহেলায় নষ্ট করলুম। আসলে মরা কাটবার ভয়েই আমি ডাক্তারি পড়া ছেড়েছিলাম, কিন্তু আত্মীয়রা যেমনভাবে ভেবেছিলেন তেমনভাবে নয়। ব্যাপারটা তাহলে গোড়ার থেকেই বলি। ডাক্তারি কলেজের প্রথম বছরের শেষের দিকটাই আমাদের অস্থিবিদ্যার পাঠ শুরু হলো। এক বাক্স মরা মানুষের হাড় কিনে আমার খাটের পেছনে আলমারির মাথায় রেখে দিলুম। বাড়ির বুড়ি ঝি যে ছেলেবেলা থেকে আমাদের সকলকে মানুষ করেছে, সে রোজ রাত্রে আমার ঘরের দরজার কাছে মাদুর পেতে শুতো। সেদিন থেকে জানতে পারল ঘরে আলমারির মাথায় মরা মানুষের হাড় রয়েছে। সেদিন থেকে আমার ঘরের মেঝেতে শোয়া ছিঁড়ে দিল সে। আমি বললুম, কি হলো রে বুড়ি? বুড়ি বলল, না বাবু, এই রাত্রে ভয় করে। কই, আগে তো করতো না। আমি বললুম, কিসের ভয়? তা জানি নে বাপু, ওই বাক্সের মধ্যে খড়খড় শব্দ করে, শুনতে পাও না? আমি বললুম, ইঁদুর টিঁদুর হবে হয়তো, তাতে আর ভয় কি? বুড়ি ফোঁস করে বলল, এ ঘরে আবার ইঁদুর আসবে কোথা থেকে? বিড়াল ঘুরে বেড়ায়, দেখতে পাও না? বিড়ালকে কি মাছ ভাত খাওয়াই না? আমি বললুম, আরে বুড়ি, তোমার কোনো ভয় নেই, এই তো আমি ঘুমোই, আমার তো কিছু হয় না। বুড়ি বলল, তোমাদের বুকের পাটা আলাদা বাপু, তোমরা বড় বড় ডাক্তারি হবে, তোমাদের কথা আলাদা। আমি আর ও ঘরে শুতে পারবো না। সেই থেকে বুড়ি রাত্রে অন্য ঘরে শুতো। অস্থিবিদ্যার পাঠ্যপুস্তকের সঙ্গে মিলিয়ে আমাকে হাড়গুলোর চর্চা করতে হতো। বুড়ি যখন উঁকি মেরে দেখে যেত একখানা মরার হাড় পরম যত্নে কোলে রেখে আমি তার ওপর পেন্সিলের দাগ মারছি, তখন সে আমাকে নব্য ডাক্তার না ভেবে কাপালি টাপালি কিছু একটা ভাবতো নিশ্চয়ই।
যাই হোক, এমনই অস্থি চর্চা করতে শেষে আমাদের শবদেহ চর্চার সময় উপস্থিত হলো। ক্লাসে ছেলেদের জোড়ায় জোড়ায় ভাগ করে প্রত্যেক 2 জন ছাত্রের জন্য একটি করে মৃতদেহ দেয়া হলো। ছেলেরা সানানো ছুরি আর সন্না হাতে বসে গেল তাদের চিরে দেখতে। কেন জানি না সে বছর যথেষ্ট সব পাওয়া যাচ্ছিল না, তাই আমি আর আমার বন্ধু অজিত প্রথমটায় কোনো মরাই পাইনি। একটার পর একটা মরা এসে সব ব্যবস্থা গৃহের এক কোণ থেকে আরেক কোণ অবধি জমা হয়ে উঠতে লাগলো। অজিত আর আমি তখনও কিন্তু খালি হাতে বসে। অজিত ছেলেটিকে আমি ডাক্তারি কলেজে ভর্তি হবার আগে চিনতুম না, কিন্তু এখানে ভর্তি হয়ে অবধি তার সঙ্গে আমার খুবই বন্ধুত্ব হয়েছে। বলতে কি, ডাক্তারি কলেজে সেই আমার শ্রেষ্ঠ বন্ধু ছিল। অজিতের সঙ্গে আলাপ হবার কিছুদিন পরেই আমি একদিন তাদের বাড়ি গিয়েছিলাম। অজিতের 2 দিদি সুনীতি আর প্রকৃতি তখন তাদের আসন্ন MA পরীক্ষা নিয়ে খুব ব্যস্ত। অজিতের চেয়ে তারা 3-4 বছরের বড়। 2 বোনের বয়সের তফাৎ বছর খানেক হবে, কিন্তু দুজনে বরাবর স্কুলে এবং কলেজে একই ক্লাসে পড়ে এসেছে, তাই MA পরীক্ষাও দিচ্ছেন একই সঙ্গে। এরকম সুন্দরী মেয়ে আমার খুবই কমই চোখে পড়েছে, হয়তো দেখিনি কখনো। আমাদের বাড়িতে এবং আত্মীয়দের মধ্যে যারা বেশ নাম করা সুন্দরী, তারাও এই 2 বোনের তুলনায় কিছুই নন। বিশেষ করে অজিতের ছোটদি প্রকৃতির তুলনা মেলা ভার। আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। অচেনা বাড়িতে প্রথম দিন এসেই মেয়েদের মুখের দিকে যে বোকার মতো তাকাতে নেই সেটা মনে ছিল না। মনে পড়তেই হঠাৎ এমন লজ্জা পেয়ে গেলাম যে আমার মাথা নিচু হয়ে গেল, আর উঠতেই চায় না। শেষে অজিতের দিদিরা যখন গরম লুচি, বেগুন ভাজা আর মিষ্টি নিয়ে আমাদের দুজনকে খাওয়াতে এলেন এবং তাদের মিষ্টি স্বভাবের গুণে মুহূর্তে আমাকে আপন করে নিলেন, তখন সত্যিই মনে হলো সুনীতি আর প্রকৃতি এরা আমারই 2 দিদি। কতকাল যেন এদেরই সঙ্গে একসঙ্গে মানুষ হয়েছি। আমার নিজের 4 দিদি, কিন্তু কারুর সঙ্গেই আমার ভাব নেই। দিদিরা কত সময় কত জিনিস আমায় দিয়েছেন, ভাইফোঁটার সময় কত কি রেঁধে খাইয়েছেন, কিন্তু কোনোদিন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করিনি। শেষ দিয়ার ছোট দিকে তো ছেলেবেলায় কত ঠেঙিয়েছি। বর্দি মেজদির বয়সটা একটু বেশি হওয়ায় তাদের নাগাল পাইনি, নইলে বোধহয় তাদেরও পিট্টি দিতুম। এই নিয়ে কত ঝগড়া, কত কান্নাকাটি হয়েছে। মারামারি ঝগড়ার জন্য কোনোদিন আমার ক্ষোভ হয়নি। সেদিন কিন্তু সেই লুচি আর বেগুন ভাজা থালা গ্রহণ করে আমার মন কৃতজ্ঞতায় নুয়ে পড়ল। সেদিন থেকে আমি অজিতদের বাড়ির এক ছেলে হয়ে গেলুম। বাড়িতে এসে দিদিদের বললুম আমার নতুন দিদিদের কথা। তারা তো হিংসে জ্বলে মরল। শেষদি বলল, হ্যাঁ, রেখে দে, তোর প্রকৃতি দি ছোট পিসিমার চেয়ে সে সুন্দরী নাকি? ওই তো দেখেছি তোর অজিতকে, ওরই তো বোন, কত আর হবে। জানতুম দিদিদের মনে অসীম আগ্রহ জাগবে। অজিতের দিদিদের দেখবার জন্য সবাই ছটফট করে উঠবে। আমিও তাই বাড়িয়ে বাড়িয়ে তাদের গুণ বর্ণনা করলুম। শেষে ঠিক হলো সুনীতিদির আর প্রকৃতিদির পরীক্ষা হয়ে গেলেই একদিন তাদেরকে আর অজিতকে আমাদের বাড়িতে নেমন্তন্ন করা হবে। আমি গিয়ে বলে এলুম। সুনীতিদি আর প্রকৃতিদি তখনই রাজি হয়ে গেলেন, কিন্তু ওই রাজি হওয়া পর্যন্তই হলো। আমাদের বাড়িতে আসা বা দিদিদের সঙ্গে আলাপ হওয়া কিছুই হয়ে উঠল না। সুনীতি দিদিদের পরীক্ষা শেষ হবার আগে থেকেই জরুরি তাগিদ আসছিল তাদের মিরাটবাসী মাসির কাছ থেকে, যাতে পরীক্ষা দিয়েই তারা মিরাটে আসে। মাসি উত্তর ভারত প্রদক্ষিণ করবার জন্য দিন স্থির করে বসে আছেন। বঞ্জিরা এলেই তাদের নিয়ে বেরিয়ে পড়বেন। সুতরাং সুনীতি দিদি আর প্রকৃতিদির পরীক্ষা যেদিন শেষ হলো সেই দিনই রাত্রে ট্রেনে 2 বোন চলে গেলেন মিরাটে। কথা দিয়ে গেলেন ফিরে এসে আমাদের বাড়িতে যাবেন। তারপর ঘটল সেই ভয়ানক দুর্ঘটনা। উত্তর ভারত ভ্রমণকালে এক অন্ধকার রাতে নির্জন এক নদীর ধারে তাদের ছুটন্ত ট্রেন লাইন ফসকে জলের ওপর উল্টে পড়ল। ট্রেন যাত্রীদের মধ্যে কতজন যে মারা পড়ল তার সঠিক কোনো হিসেব পাওয়া গেল না। প্রকৃতিদির আর মাসিমার কোনো পাত্তাই পাওয়া গেল না। শুধু সুনীতিদি দিন 15 হাসপাতালে ভুগে মাথায় পট্টি বেঁধে কলকাতায় ফিরে এলেন। পট্টি যখন খোলা হলো তখন দেখা গেল তার একটি চোখ আর নেই। তাছাড়া সুন্দরী বলে তাকে আর চেনা যায় না, কোনোদিন যাবেও না। সুনীতিদির মুখ দিয়ে বেরিয়ে গেল, ওদের সঙ্গে আমিও
তো চলে গেলে পারতুম। এরপরে সুনীতিদির আর প্রকৃতিদির আমাদের বাড়িতে আসার আর প্রশ্নই উঠল না। অজিত ছেলেটি ছিল খুব সংযত, খুব চাপা। তার মনের মধ্যেকার তোলপাড় সে চাপা দিয়ে কলেজে আবার যখন নতুন অস্থিবিদ্যা চর্চা হচ্ছে তাতেই মনোযোগ দিল। কলেজে প্রায় কেউই তার পারিবারিক দুর্ঘটনার কথা জানতে পারল না। আমাকেও বলে দিল এ নিয়ে কারোর সঙ্গে আলোচনা না করতে। অজিতের সঙ্গে আমার কদিনেরই বা আলাপ, তারই মধ্যে এতগুলো ঘটনা ঘটে যাওয়ায় আমার মনে হতো যেন কত বছরের আলাপ অজিতের সঙ্গে। কেমন করে জানি না এই সবের পরে অজিতের ওপর আমার একটা মস্ত টান গিয়ে পড়ল। মনে হলো অজিতের মতো এমন প্রিয় বন্ধু আমার আর নেই। অজিতের সঙ্গে তাই প্রাণ ভরে মিশতুম, লেখাপড়াও করতুম প্রায় একই সঙ্গে। দুজনে মিলে অস্থিবিদ্যা চর্চা করতুম এক জায়গায় বসে। অজিত আমার মুখস্থ ধরত, আমি ধরতুম অজিতের। আমাদের লেখাপড়া বেশ ভালোই চলছিল। কতদিনে একটি সব পাবো যার ত্বক, পেশি ও শিরা উপশিরাগুলিকে আলাদা করে ছাড়িয়ে দেখব আমাদের বই পড়া বিদ্যে মুখস্থবিদের সঙ্গে মিলছে কিনা। এই নিয়ে অজিতের সঙ্গে প্রায়ই আমার আলোচনা হতো। আমরা মরা না পেয়ে সত্যি একটু অসহিষ্ণু হয়ে উঠেছিলাম। অন্য ছাত্রদের শবচ্ছেদ মাঝে মাঝে উঁকি মেরে দেখতুম বটে, কিন্তু তাতে মন উঠত না। সে বছরের কোর্স অনুযায়ী আমাদের ব্যবচ্ছেদ করবার কথা একখানি করে হাত। অজিতকে তাই আমি বলতুম, ওরে একটি পুরো মানুষ না পাওয়া যাক, একখানা ছেঁড়া হাতও জোটে না আমাদের ভাগ্যে। অজিত বলতো, অত যদি তো তড়ি ঘড়ি কাট, তবে আমারই একখানি হাত কাট। এভাবেই চলছিল। একদিন দুই ক্লাসের ফাঁকে অজিতের সঙ্গে বসে গল্প করছি, এমন সময় হঠাৎ একটি ছেলে এসে খবর দিয়ে গেল আমাদের জন্য একটা মরা এসেছে। আমি লাফিয়ে উঠলুম। এতদিন অপেক্ষা করার পরেও এ তো মরা নয়, হাতে যেন আকাশের চাঁদ পেলুম। আমরা দৌড়ে গিয়ে আমাদের মরাটা দেখে এলুম। ভিজে কাপড়ে চাপা শুকনো এক মৃতদেহ ঘরের এক কোণে এক টেবিলে শোয়ানো রয়েছে, এখনো অক্ষত, ঘরের অন্যান্য সবের মতো ছিন্ন ভিন্ন নয়। আমি বললুম, আজই লেগে যাব, আর ধৈর্য ধরে থাকতে পারি না, কি বলিস? অজিত আমার মতো অতটা উৎসাহ দেখালো না। সেদিন তার শরীরটা তেমন ভালো ছিল না, আগে থেকেই বাড়ি যাব করছিল। তাকে আমতা আমতা করতে দেখে আমি বললুম, অজিত তুই বরং আজ বাড়ি যা, তোর শরীর খারাপ, ভালো করে ঘুম দেখে। আমি আজ ক্লাসের পর মরাটাকে তৈরি করে রাখবো, একটু আধটু আঁচড়ও পারি তো দেবো, তারপর কাল থেকে দুজনে শকুনির মতো ঝাঁপিয়ে পড়া যাবে লাশটার ওপর। সেদিন শেষ ক্লাসের পর অজিত বাড়ি চলে গেল, আর আমি একটু হাত মুখ ধুয়ে চা খেয়ে তৈরি হয়ে নিতে লাগলাম শব ব্যবচ্ছেদের প্রথম অভিযানের জন্য। বেশ পেট ভরে চা, বিস্কুট আর রুটি খেলুম, যেন কোনো উৎসবে যাচ্ছি। তারপর কাটা কুটির যন্ত্রের বাক্সটা বগল দাবা করে চললুম মরার ঘরের দিকে। বিকেল হয়ে গিয়েছিল, সন্ধ্যার খুব দেরি নেই। অন্য ছাত্ররা দিনের বেলাতেই নিজেদের কাজ ছেড়ে নিয়েছিল। মরার ঘরে কেউই ছিল না, ঘর খালি। শুধু দেখলুম আমাদের মরার টেবিলের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। প্রথমটা মনে হলো হাসপাতালের কোনো নার্স অথবা উঁচু ক্লাসের কোনো ছাত্রীতাত্রী হবেন, কিন্তু যেরকমভাবে নিচু হয়ে তিনি এক মনে আমার মরাটাকে পরীক্ষা করছিলেন তাতে কেমন যেন একটু আশ্চর্য লাগলো। এমনভাবে মরাটার মধ্যে দেখবার কি আছে? আমি আস্তে আস্তে এগিয়ে গেলুম। মহিলাটি আমায় দেখতে পাননি। যখন খুব কাছে এসেছি তখন হঠাৎ আমার উপস্থিতি অনুভব করে একটু চমকে উঠে সরে গেলেন। আমি দেখলুম তার মুখে যেন একটা অপরিসীম ক্লান্তি এবং দুঃখের ছায়া। এরকম একটা মুখ দেখব বলে আশা করিনি। হঠাৎ তাই কিছু বলতে পারলুম না। আমি কথা বলবার আগেই মহিলাটি মুখ খুললেন, বললেন, আপনারই লটে বুঝি এই সবটি পড়েছে? হ্যাঁ, কেন বলুন তো? আপনাকে একটা অনুরোধ করছি, এ মরা আপনি কাটবেন না। কোথায় যেন একটা ভুল হয়েছে। এটা বেওয়ারিশ লাশ নয়, এ আমারই এক আত্মীয়ার দেহ। কি করে এখানে এলো বুঝতে পারছি না। আমি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এই লাশ এখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করব। তার আগে আপনাকে অনুরোধ, এর গায়ে হাত দেবেন না। এই বলেই মহিলা ব্যস্ত হয়ে দ্রুত পদে ঘর পার হয়ে দরজা দিয়ে বেরিয়ে গেলেন, বোধহয় কর্তৃপক্ষেরই উদ্দেশ্যে। যন্ত্রের বাক্স হাতে স্তব্ধ হয়ে আমি খানিকক্ষণ বসে রইলুম।
তারপর হতাশ মনে ঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এলুম। বেরিয়ে দেখি শীতের আকাশ কালো করে মেঘ জমেছে, একটা ভিজে হাওয়া বইতে শুরু করেছে। প্রথমেই চললুম আমি অজিতকে খবরটা দিতে। হাতে লাশ পেয়ে এমনভাবে হাতছাড়া হয়ে যাবে এরকম নিরাশ জীবনে আমি কখনো হইনি। অজিতের বাড়ি পৌঁছতে পৌঁছতে বৃষ্টি এসে গেল। দৌড়ে গিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকলুম তখন জামা কাপড় ভিজে গেছে। অজিতের মা আমায় শুকনো কাপড় দিলেন এবং বললেন, অজিত এখনো বাড়ি ফেরেনি। অজিত একটু পরেই ফিরল, ভিজতে ভিজতে, আর এই অদূরদর্শিতার জন্য আমার কাছে বকুনি খেলো। অজিতের মাও বকলেন। অজিত বলল, বাড়ি এলেই তো বন্দি, তাই আড্ডা টাড্ডা মেরে ফিরলুম, এইবার মুড়ি দিয়ে শুয়ে পড়বো আর কি। বিছানায় ঢলে পড়তেই অজিতের তেড়ে জ্বর এলো। আমি তাকে সংক্ষেপে সেদিনের ঘটনাটার উল্লেখ করে বললুম, আবার কতদিনে একটা বেয়ারিশ লাশ পাওয়া যায় দেখ। অজিত বলল, দুঃখ করিস নে, জ্যান্ত মানুষ হাতছাড়া হয়ে যায়, এটা একটা মরা। অজিতকে আর না বকিয়ে সেদিন আমি বাড়ি ফিরে গেলুম। মন বড় চঞ্চল হয়েছিল। আমার ন্যায্য অধিকারে কে যেন হাত দিয়েছে, তাই যেমন বিরক্ত বোধ করছিলাম তেমনি আবার সেই মহিলাটির দুঃখ ক্লান্ত মুখের কথা মনে করে মায়াও করছিল। আহা, বেচারার আত্মীয়ার দেহ, তার সদ্গতি না হলে তিনিই বা শান্তি পাবেন কোথা থেকে? আচ্ছা, কেমন করে তিনি দেহটার সন্ধান পেলেন? সেইটাই আশ্চর্য। নিশ্চয়ই অনেক দিন ধরে ওত পেতেছিলেন, যেমনই টেবিলে লাশ আসা অমনি এসে ছো মেরে পড়েছেন। কিন্তু এই কেশহীন বর্ণহীন শুষ্ক কঠিন মৃতদেহ এইকে শনাক্ত করলেন কি করে? বাহাদুরি আছে বলতে হবে। নানা চিন্তায় রাত্রে ভালো ঘুম হলো না। সকালে একটু বেলা করে উঠে মুখে ভাত গুজে কলেজে গেলুম। প্রথমেই খোঁজ নিলুম আমার মরা শোনানো হয়েছে কিনা, কেউ সে লাশ দাবি করেছে কিনা। আশ্চর্য হয়ে গেলুম, শুনলুম কেউই লাশ দাবি করতে আসেনি। শুনলুম এতদিন পরে এই লাশ দাবি করবার কারোরই নাকি অধিকার নেই। দাবি করবার সময়ের সীমা বহুদিন হলো পেরিয়ে গেছে। মৃতদেহ এত বিকৃত হয়ে গেছে যে তাকে এখন শনাক্ত করা অসম্ভব। করলেও কর্তৃপক্ষ তা মানবেন না। শুনে আমার খারাপ লাগলো, মহিলার জন্য দুঃখ হলো। মরাটা শুনলুম পাওয়া গিয়েছিল বিহারের কোনো এক অঞ্চলে। পুলিশের কাছে বহুদিন পড়ে থাকার পর লাশটাকে বেওয়ারিশ বলে ঘোষণা করে স্থানীয় ডাক্তারি কলেজে দেওয়া হয়, কিন্তু সেখানে লাশের প্রয়োজন না থাকায় কলকাতায় চালান দেওয়া হয়েছে। অন্য ছাত্ররা সব ব্যবচ্ছেদ গৃহে গেল, যে যার মরার কাছে। পাছে মহিলা এসে পড়েন এই ভেবে আমি গেলুম না, কিন্তু সারাদিন মহিলার কোনো খোঁজ পাওয়া গেল না। আমি তখন এই ভেবে নিশ্চিন্তি হলুম যে তিনি বোধহয় নিরাশ হয়ে তার দাবি ত্যাগ করেছেন। ক্লাসের শেষে আরও একবার খোঁজ নিলাম তিনি এসেছিলেন কিনা। শুনলুম আসেননি। মরাটা কাটতে পারি কিনা জিজ্ঞেস করতে উত্তর পেলুম, অলবাত পারি, ও দেহের সম্পূর্ণ অধিকার আমাদের কলেজের সব ব্যবচ্ছেদগারের, আর কারণ নয়। এই শুনে আমার আবার মরা কাটবার উৎসাহ ফিরে এলো। গোড়ায় ভেবেছিলুম অজিতের জ্বর সেরে গেলে দুজনে একসঙ্গে কাজ আরম্ভ করব, কিন্তু হাত নিষ্পিস করে উঠল। মনে হলো অন্তত দু একটা আঁচড় মেরে কাজটা আরম্ভ করে দেওয়া যাক। এই ভেবে মরার ঘরে গিয়ে ঢুকলুম। সেদিনও ছাত্ররা যে যার কাজ শেষ করে চলে গিয়েছিল। ঘর খালি। মরার ঘরের ভ্যাপসা গন্ধ নাকে ঢোকবার সঙ্গে সঙ্গেই দেখলুম কি আশ্চর্য, আজও সেই মহিলা আমার মরার কাছে একটা উঁচু টুলের ওপর বসে রয়েছেন। আমাকে ঘরে ঢুকতে তিনি দেখেছিলেন, মনে হলো আমারই জন্য যেন অপেক্ষা করছিলেন। আমি তার কাছে যেতেই বললেন, দেখুন, এই দেহ আপনি কাটতে পারেন, কিন্তু অজিত যেন না ছোঁয়। আমি অবাক হয়ে বললুম, আপনি অজিতকে চেনেন নাকি? মহিলা টুল ছেড়ে উঠে দাঁড়ালেন, একটু থেমে একটা নিঃশ্বাস নিলেন, তারপর বললেন, এই দেহ অজিতের দিদির, প্রকৃতির। সে কি? কিসের যেন একটা প্রচণ্ড ধাক্কা খেলুম। সমস্ত দেহ অসাড় হয়ে গেল। বসবার টুলটা শক্ত করে চেপে ধরলুম। দেখি মহিলা দ্রুত পদে ঘর ত্যাগ করে চলে যাচ্ছেন। আমি চেঁচিয়ে বললুম, আপনি কে? আপনি কে? মহিলা এক মুহূর্ত থমকে আমার দিকে ফিরে তাকিয়ে একটু ম্লান হাসি হাসলেন, তারপর দ্রুততর গতিতে দরজা পার হয়ে চলে গেলেন। এইবার আমি চিনলুম, কোনোদিন চাক্ষুষ দেখিনি, কিন্তু অজিতের মাকে তো দেখেছি। সেই কপাল, সেই চোখ, অজিতের মিরাটের মাসি, যিনি ট্রেন দুর্ঘটনায় মারা গেছেন, তিনি ছাড়া আর কেউ নন।
একা আমি সব ব্যবচ্ছেদ গৃহের মধ্যে। আমার সামনে পড়ে আছে যার বিকৃত গলিত দেহ। এই কিছুদিন আগেও তাকে দেখে ভেবেছিলাম তার মতো সুন্দরী পৃথিবীতে নেই। সেই শীতের সন্ধ্যায় কপালের ঘামটা মুছে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এলুম। কি করা যায় এখন? যা দেখলুম, যা শুনলাম, তাকে বিশ্বাস করব না ভুয়ো বলে উড়িয়ে দেব? ভয় হোক আর সত্যই হোক, অজিতকে কিন্তু ও মরা ছুঁতে দেওয়া হবে না। আমিও যে ছোব না তাও একরকম প্রায় স্থির। চললুম সোজা অজিতের বাড়ি। অজিতের মার সঙ্গে দেখা হতেই তিনি বললেন, অজিতের জ্বরটা আজ বেড়েছে, ঘুমোচ্ছে বোধ হয়। সুনীতি ঘরে আছে। অন্ধকারাচ্ছন্ন ঘর। বারান্দা দিয়ে পা টিপে টিপে ঘরের দিকে এগিয়ে এলুম। শীতের আকাশের কালো মেঘে বারান্দাটাও আবঝা আধারে ঢাকা। সেখানে দাঁড়িয়ে একটু থমকে ঘরের মধ্যে উঁকি মারলুম। অজিত ঘুমোচ্ছে। বুকের ওপর একখানা হাত নিঃশ্বাসের সঙ্গে উঠছে আর নামছে। কিন্তু তার মাথার কাছে দাঁড়িয়ে ওকে সুনীতি দিদি তো নয়, ও যে প্রকৃতিদি, স্পষ্ট হুবহু ঠিক আগের দিনের মতো। অজিতের সেই ছর্দি যে আমায় গরম লুচি আর বেগুন ভাজা খাইয়েছিল। মাথাটা কেমন ঘুরে উঠল। চোখ মুছতে মুছতে অন্ধকার ঘরের মধ্যে আস্তে আস্তে ঢুকলুম। যখন অজিতের মাথার কাছে এলুম তখন দেখলুম সুনীতিদি দাঁড়িয়ে নীরবে তাকে বাতাস করে চলেছেন। আমি ফিসফিস করে বললুম, অজিত এখন ঘুমোচ্ছে, আমি যাই, কাল আবার আসবো। সুনীতিদি কিছু বললেন না, শুধু একটু ঘাড় নাড়লেন। তারপর দিনই আমি বাড়িতে বললুম, আমার দ্বারা মরা কাটা চলবে না, আমি ডাক্তারি পড়া ছেড়ে দেব। প্রথমটা খুব আপত্তি উঠল, কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ। সবাই যখন বুঝলেন আমাকে টলানো যাবে না, তখন বললেন, যা খুশি করো। আমিও সেই দিনই কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করে আমার নাম কাটিয়ে এলুম। প্রিন্সিপাল একটু অবাক হয়ে কারণ জানতে চাইলেন। আমি সংক্ষেপে বললুম, আমার ভালো লাগছে না। এ নিয়ে আর কোনো কথা হলো না। অজিতের অসুখ কিন্তু বেড়ে চলল। শেষে এমন অবস্থা হলো যে আজ যায় কি কাল যায়। যাই হোক, অজিত কিন্তু শেষ অবধি টিকে গেল। বহুদিন ভুগে যখন সে সেরে উঠল, তখন কলেজের ছুটি, নতুন সেশন কিছুদিনের মধ্যে আরম্ভ হবে। আমি তো কলেজ ছেড়েই দিয়েছি। অজিতেরও একটা বছর নষ্ট হলো। অজিতকে এতদিন আমার ডাক্তারি কলেজ ছাড়ার কথা বলিনি, এইবার বললুম। সে শুনে বলল, কেন, কি হয়েছিল? আমি সংক্ষেপে বললুম, মরা কাটা আমার দ্বারা হবে না। অজিত অবাক হয়ে বলল, সে কি রে, তোর এত উৎসাহ ছিল মরার জন্য যে শকুনের মতো বসেছিলি, মনে নেই? বিষয়টা নিয়ে আলোচনা করবার আমার আদৌ ইচ্ছা ছিল না। আমি বললুম, যা হবার হয়ে গেছে, এবারে আমি অন্য কিছু পড়ব। অজিত বলল, আমিও তবে ডাক্তারি পড়া ছাড়লুম। ও বাবা, তা কেন? আমার না হয় মরা কাটতে ভয়, তুই ছাড়বি কেন? অনেক বোঝাবার পর অজিত শেষটা রাজি হলো। বলল, যাক, তবে তোর কথাই শুনলাম, কিন্তু তুই যে অমন ভীতু তা তো জানতুম না। সে আজ বহু বছরের কথা। তারপর থেকেই অজিতের সঙ্গে ছাড়াছাড়ি। এখন সে কোথায় জানি না, নিশ্চয়ই কোথাও ডাক্তারি করছে। যে পথে আমরা একসঙ্গে চলতে শুরু করেছিলাম, মনে করেছিলাম এইভাবেই চিরদিন চলবো দুই বন্ধুতে, তা যে কেন হঠাৎ দুমুখ হয়ে দুদিকে চলে গেল, তার আসল রহস্য এতদিন শুধু আমারই কাছে গোপন ছিল। আজ তা প্রকাশ করতে গিয়ে দেখছি সমস্ত জিনিসটা গল্পের মতো শোনাচ্ছে। এতে আজ আর কারো কোনো ক্ষতি হবে না জেনে আমার গোপন ইতিহাস লোকচক্ষে মেলে ধরলুম। শুনছিলেন মোহনলাল গঙ্গোপাধ্যায় লেখা গল্প মরা কাটার ভয়ে। বিভিন্ন স্বাদের গল্প, প্রবন্ধ এবং উপন্যাস শুনতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটি গল্প, প্রবন্ধ অথবা উপন্যাস নিয়ে। ভালো থাকবেন আপনারা সবাই।